একজন প্রতিরক্ষা মন্ত্রী যাকে ঘিরে ছিল দেশের সবচেয়ে দুর্ধর্ষ কমান্ডোদের অবৈধ চক্র। নিচে চলছে অত্যাধুনিক সাজোয়াজানের বিশাল কাফেলা, আর মাথার উপর বিস্তার করে আছে আয়রন ডোমের সেই বিখ্যাত অদৃশ্য সুরক্ষা চাদর। এমন একটি দৃশ্য যদি আপনি কোনো হলিউড মুভিতে দেখেন তবে বুঝবেন এখানে কিছু একটা খারাপ হতে যাচ্ছে। কিন্তু বাস্তবের চেয়ে কোনো সিনেমার চিত্রনাট্য ততটা ভয়ঙ্কর নয়। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে সেই অদৃশ্য সুরক্ষা চাদর যেন কাগজের টুকরোর মতো ছিঁড়ে খান খান হয়ে গেল। আকাশ থেকে নেমে এলো এমন এক ধ্বংসযজ্ঞ যা ইসরায়েলের সামরিক ইতিহাসে আগে কেউ কখনো কল্পনা করেনি। প্রতিরক্ষা মন্ত্রী হয়তো কোনো মতে নিজের প্রাণটা বাঁচাতে পেরেছেন, কিন্তু তার পেছনের পাহাড়ের কোলে পড়ে রইল জ্বলন্ত সাজোয়াজানের শাড়ি আর দেশের সবচেয়ে শিক্ষিত কমান্ডোদের রক্ত ভেজা নিথর দেহ। কিন্তু এই অতর্কিত মৃত্যুবৃষ্টি কোথা থেকে এলো? কে বা কারা এমন একটি নিখুঁত হামলা চালালো যা ইসরায়েলের বুদ্ধিমত্তাকে মুহূর্তের মধ্যে শূন্য করে দিল? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটি দেশের সীমান্তে ঘটে যাওয়া এই ঘটনা পুরো ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে কেন কাঁপতে শুরু করেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু প্রবেশ করতে হবে এমন এক ভূরাজনৈতিক গোলকধাঁধায় যেখানে বন্ধু আর শত্রুর চেহারা নিয়মিত বদলে যায়। গল্পটা শুরু হয় জাবাল আল শেখের পাদদেশে, যাকে ঘিরে মানচিত্রে হারমোন পর্বত নামে চেনা যায়। দশকের পর দশক ধরে এই পাহাড়টিকে ইসরায়েলে তাদের উত্তর সীমান্তের সবচেয়ে অজয় দুর্গ হিসেবে ভেবে এসেছে। এই পাহাড়ের চূড়া থেকে ইসরায়েলি বাহিনী সিরিয়া আর লেবাননের ওপর নিজেদের তীক্ষ্ণ নজরদারি ধরে রেখেছিল। তাদের বিশ্বাস ছিল এই পাহাড় যতদিন আছে তাদের সীমান্ত নিরাপদ। কিন্তু সামরিক রণকৌশলে সবচেয়ে বড় ভুল হয় যখন সে নিজের শক্তিকে অপ্রতিরোধ ভাবতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে যে চিত্রটা ফুটে উঠেছে তার রীতিমতো শিউরে ওঠার মতো। ইসরায়েলি কনভয় বা সামরিক কাফেলাটি যখন পাহাড়ের রাস্তার বাঁক ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তখন পুরো পরিবেশটা ছিল এক অদ্ভুত নীরবতায় আচ্ছন্ন। কিন্তু হঠাৎ করে সে নীরবতা ভেঙে গেল এক বিশাল গুঞ্জনে। আকাশ থেকে নেমে এলো ড্রোনের এমন এক ঘন ঝাঁক যা রাডারের পর্দায় আগে কখনো ধরা পড়েনি। কিন্তু এগুলো কোনো সাধারণ খেলনা বা নজরদারির ড্রোন ছিল না। এগুলো ছিল তুর্কির প্রযুক্তির তৈরি অত্যাধুনিক আত্মঘাতী ড্রোন, যা মানুষের শরীরের তাপ শনাক্ত করতে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আর ঠিক সেই একই মুহূর্তে যেন এক অদৃশ্য সিগন্যালের অপেক্ষায় ছিল ইরানের তৈরি দূরপাল্লার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলোর সোজা গিয়ে আঘাত হানলো সাজোয়া যানগুলোর উপর। ফলাফল হলো এক ভয়াবহ বারুদের বিস্ফোরণ। ইসরায়েলের সবচেয়ে প্রশিক্ষিত বিশেষ কমান্ডো ইউনিটের সদস্যরা উপায়হীন হয়ে ঘটনাস্থলে নিহত হন। অনেক গুরুতর আহত অবস্থায় ছিন্নভিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই হামলার সবচেয়ে চাঞ্চল্যকর দিক কোথায়? এটা কোনো গোপন কথা নয় যে তুরস্ক ন্যাটোর সদস্য এবং পশ্চিমা বিশ্বের মিত্র, অন্যদিকে ইরান পশ্চিমাদের সবচেয়ে বড় শত্রু। দুটি সম্পর্ক ভিন্ন মেরুতে দেশের সামরিক প্রযুক্তি একই সময়ে একই লক্ষ্যে নিখুঁত সমন্বয়ে ব্যবহৃত হলো। এটা কি শুধু এক অদ্ভুত কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের এক নতুন সামরিক জোটের অস্তিত্ব যা বিশ্বকে জানান দেওয়ার জন্য এক হামলা ব্যবহার করছে? এখন প্রশ্ন হলো, ওয়াশিংটনের ওভাল অফিস থেকে শুরু করে মস্কোর ক্রেমলিন পর্যন্ত প্রতিটি গোয়েন্দা সংস্থার টেবিলে উত্তপ্ত আলোচনার জন্ম দিচ্ছে। হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা কোনো মতে তার দেহরক্ষীদের মানব দেহ ব্যবহার করে সীমান্ত পেরিয়ে তেল আবিবে ফিরে আসছেন। কিন্তু ফিরে এসে তিনি যে পদক্ষেপটি নিলেন তা পরিস্থিতিকে আরো বেশি রহস্যময় করে তুলেছে। তিনি সরাসরি দাবি করলেন যে পাহাড়ি এলাকায় নিয়মিত টহল চলছে, সেখানে কোনো বড় ধরনের সংঘর্ষ হয়নি। কিন্তু সত্য কি কখনো চিরকাল লুকিয়ে থাকে? স্যাটেলাইট চিত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলো তার দাবির সম্পূর্ণ বিপরীতে একটি গল্প বলছে। জ্বলন্ত যান, রক্তাক্ত সৈন্য, ছিন্ন ভিন্ন ধ্বংসস্তূপ, এগুলো কোনোভাবে নিয়মিত টহলের অংশ হতে পারে না। তাহলে ইসরায়েলের কেন এই ঘটনাগুলোকে সাধারণ করে দেখতে চাইছে? তারা কি নিজেদের সামরিক দুর্বলতা ঢাকতে চাইছে, নাকি আসলে এর পেছনে আরো বড় কিছু ঘটতে যাচ্ছে যা তারা এখনো বুঝতে পারেনি? এই ঘটনার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে যে পরিবর্তনটি আসলো তা আরও চিন্তার বিষয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দ্রুততার সাথে একটি বিবৃতি দিয়ে হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের উপর এক নজিরবিহীন অবৈধ আগ্রাসন বলে নিন্দা জানিয়েছেন। কিন্তু দামেস্কো থেকে আসা প্রতিক্রিয়াটি ছিল আরও বেশি কঠোর এবং সরাসরি। তারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছে যে কেউ সিরিয়ার মাটিতে পা রাখবে তার মৃত্যুর মুখোমুখি হতে হবে। কিন্তু সিরিয়া এই হুঁশিয়ারিকে শুধুই একটি ফাঁকা আওয়াজ, নাকি তাদের এই হুমকির পেছনে আসল বাস্তব কোনো সামরিক সক্ষমতা লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে এলো এমন একটি তথ্য যা পুরো বিশ্বকে সামরিক সমীকরণের আক্ষরিক অর্থে বদলে দিতে পারে। ইরান সাম্প্রতিক এমন এক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যা আধুনিক প্রযুক্তির সব ধারণাকে পাল্টে দিয়েছে। ক্ষেপণাস্ত্রটির নাম খোররাম শাহর 5। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM। এর পাল্লা প্রায় 12,000 কিলোমিটার, আর এর গতিবেগ শব্দের চেয়েও 16 গুণ বেশি। ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার বেগে ছুটে চলে এই ক্ষেপণাস্ত্র। ওয়ারহেড বা বিস্ফোরক মাথার ওজন পুরো 2 টন। একবার ভাবুন তো, 2 টন ওজনের এক বিশাল বিস্ফোরক মাথায়
মাথায় নিয়ে যদি এই ক্ষেপণাস্ত্র কোনোদিন আপনার শহরে আঘাত হানে তবে কি ঘটবে? শুধু মাটির ওপরে নয়, মাইলের পর মাইল মাটির নিচে, মাটির তলায় লুকিয়ে থাকা দুর্ভেদ্য বাংকারগুলো নিমিষে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই ক্ষেপণাস্ত্রের গতি বা ধ্বংস ক্ষমতার চেয়েও সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো এর পাল্লা। 12,000 কিলোমিটার পাল্লা মানে হলো এই ক্ষেপণাস্ত্র ইরানের মাটি থেকে ছোড়া হলে তা ইউরোপের হৃৎপিণ্ড ভেদ করে সোজা আমেরিকার মূল ভূখণ্ডেও নিমিষে পৌঁছতে সক্ষম। ইরান এতদিন আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করে রেখে একটি নীতি মেনে চলত। তারা তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা 2,000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। কিন্তু আমেরিকা আর ইসরায়েলের উস্কানির পর মনে হচ্ছে ইরান সেই আত্মসংযমের নীতি এখন সম্পূর্ণ পরিত্যাগ করেছে। ইরানি বিজ্ঞানীরা তাদের বেসামরিক মহাকাশ রকেটে সিমোরগ ও কায়েমের যে প্রযুক্তি ব্যবহার করতেন সেটা এখন সামরিক কাজে রূপান্তর করেছে। অর্থাৎ যে রকেট দিয়ে একসময় শান্তিপূর্ণ উদ্দেশ্যে মঙ্গল গ্রহ মহাকাশে পাঠানো হতো, সেই প্রযুক্তি দিয়ে এখন পুরো মহাদেশ ধ্বংস করার এক ভয়াবহ অস্ত্র পরিণত করা হয়েছে। আর এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্যটি জানলে হয়তো আপনার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যেতে পারে। এই মিসাইলটি অত্যন্ত উন্নত প্রযুক্তির কারণে শেষ মুহূর্তে নিজের গতিপথ বা ট্র্যাজেক্টরি পরিবর্তন করতে সক্ষম। ফলে আমেরিকার দামি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কোনোটি এর আগের গতিপথ আগে ভাগে অনুমান করে আটকাতে পারবে না। এখন একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, এই মহাশক্তিশালী ক্ষেপণাস্ত্রের আসল লক্ষ্যবস্তু কার? সামরিক বিশ্লেষকরা যখন এই প্রশ্নের উত্তর খুঁজছেন তখন যে তথ্যটি বেরিয়ে আসছে তা রীতিমতো উদ্বেগজনক। দক্ষিণ পূর্ব ইউরোপের অন্তত 10টি দেশ যখন সরাসরি ইরানের এই লক্ষ্য তালিকায় রয়েছে। গ্রিস, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো, উত্তর মেসিডোনিয়া। এই দেশগুলো শুধু মানচিত্রের জন্য জরিপ করা হয়নি, এই দেশগুলো ন্যাটোর ক্ষেপণাস্ত্র, সাইলো আর আমেরিকার বিমান ঘাঁটির অত্যন্ত গোপনে স্থাপন করা হয়েছে। বিশেষ করে বুলগেরিয়ার ক্যাম্প বন্ড স্টিল, যা কৃষ্ণ সাগরের তীরে আমেরিকার অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি। যদি ইরানের তরফ থেকে একটি মাত্র সফল আঘাত এই ঘাঁটিতে পড়ে তাহলে পুরো ইউরোপের নিরাপত্তা কাঠামো যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যুদ্ধের ময়দান শুধু ক্ষেপণাস্ত্র, ড্রোন বা অত্যাধুনিক টেকনোলজি একা কথা বলে না। যুদ্ধের চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে মানুষের মনোবল। আর ঠিক এই জায়গাতে আমেরিকার সামরিক বাহিনী এখন তাদের ইতিহাসের সবচেয়ে বড় এক সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের মোতায়েন মার্কিন সৈন্যদের অবস্থান এতটাই শোচনীয় এবং অবিশ্বাস্য যে কথা শুনলে আপনি চমকে উঠবেন। পরিস্থিতি এতটাই বেগতিক যে 12 জন প্রভাবশালী মার্কিন সিনেটর প্রকাশ্যে কংগ্রেসের শুনানির দাবি জানাচ্ছে। সিনেটর ট্যামি ডাকওয়ার্থ, সিনেটর সশস্ত্র সেবা কমিটির চেয়ারম্যান রজার উইকারকে এক জরুরি চিঠি পাঠিয়ে যে তথ্য জানিয়েছে তা আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তিনি জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের মোতায়েন সৈন্যদের জন্য পর্যাপ্ত খাবার নেই, জীবন রক্ষাকারী ঔষধ নেই, এমনকি সুস্বাদু বা বিশুদ্ধ পানি নেই। দীর্ঘদিন বিচ্ছিন্ন প্রাণ নাশের ভয় আর অমানবিক জীবনযাত্রা সেখানকার সৈন্যদের মানসিক স্থিতিশীলতা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হয়তো পাহাড়ের কোল থেকে কোনো মতে পালিয়ে নিজের প্রাণটা বাঁচাতে পেরেছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি পুরো বিশ্ব এত সহজে এই ধ্বংসযজ্ঞ থেকে পালিয়ে বাঁচতে পারবো? যখন 12,000 কিলোমিটার পাল্লার এক ক্ষেপণাস্ত্র যে কোনো মুহূর্তে আকাশে ওড়ার জন্য প্রস্তুত, তখন দুনিয়ার সবচেয়ে দামি দেশের সৈন্যরা নিজেদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছে। তখন পৃথিবীর শান্তির কোনো নিশ্চিত নিশ্চয়তা কি আর অবশিষ্ট আছে? কূটনীতি কি সত্যি যুদ্ধকে থামাতে পারবে নাকি আমরা অজান্তেই কূটনীতি কি সত্যি এই যুদ্ধ থামাতে পারবে নাকি আমাদের অজান্তে বিশ্বের আরও একটি ভয়াবহ মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? আপনার মতে এই সংঘাতের আসল শেষ কোথায় হবে? আপনি কি মনে করছেন এই সামরিক উত্তেজনার পেছনে আসল কারণ কি হতে পারে? ক্ষমতার লড়াই নাকি নতুন কোনো সামরিক জোটের উত্থান? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ এই মুহূর্তে প্রতিটি সচেতন মানুষের কণ্ঠস্বর খুবই গুরুত্বপূর্ণ। আর এই রহস্যময় আর ভয়ঙ্কর গল্পের পরের অংশ জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সত্য কখনো সহজে ধরা দেয় না।